নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গিয়েছে এবং এবং দলগুলো শীর্ষ নেতারা বিভিন্ন জেলায় জেলায় সফর করতেছেন এবং সেখানে বিভিন্ন কথাবার্তা বলতেছেন এবং একের প্রতি অন্যের আক্রমণটা খুব পরিলক্ষিত হচ্ছে। এগুলো রাজনৈতিক কৌশল, এগুলো হতেই পারে। অনেকে বলেন যে তারেক রহমান কেন বললো যে জামাতের কারণে ভূমিকম্প হয়, এগুলো রাজনৈতিক কথা, রাজনৈতিক র‍্যাটরিক, এগুলো বলা লাগে। এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। বাট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা এবং কিছু কিছু মৌলিক বিষয়ে বিরোধী অবস্থান, বিশেষ করে গণভোট। দেখুন, আমি মনে করি যে বাংলাদেশে গত 15 বছরে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট যে দল করেছে সে দলটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা গত 15টা বছর হাসিনার সময়ে হেন কোনো নির্যাতন নাই যা সহ্য করে নাই। গুম খুন থেকে শুরু করে, মামলা থেকে শুরু করে, মানে এমন কিছু নেই। হ্যাঁ, ছাত্ররা পরে শেষে এসেছে, এসে একটা আন্দোলন করেছে। সেই আন্দোলনে বিএনপি ছিল, জামাত ছিল, সাধারণ জনগণ ছিল, ছাত্র জনতা ছিল। তারপর তারা সফলতা পেয়েছে, হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু বিএনপি যে 14 আন্দোলন, বিএনপির যে 18 আন্দোলন, বিএনপির যে 23 সালের আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের কারণে কিন্তু আরেকটা আন্দোলন সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা আন্দোলনই আরেকটা আন্দোলনের ফসল। এভাবে ধারাবাহিকভাবে কিন্তু হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই কোনো আন্দোলনকেই ছোট করার সুযোগ নেই, সেটা সফল হোক অথবা ব্যর্থ হোক। তো সেই বিএনপি, সেই জামাত, তারা সবাই এখন নতুন বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থা মেনে নিয়ে একসঙ্গে কাজ করবে। রাজনৈতিক প্রতিপক্ষ হবে, শত্রু হবে না। কিন্তু আমরা কি সেই বিএনপিকে দেখছি? নাসিরউদ্দিন পাটোয়ারি, তার কথাবার্তা ভালো না, তার কথাবার্তা অনেক বেয়াদবি আছে, বাট সে যা বলে সব কি মিথ্যা? ঢাকা শহরে 2 রাস্তার মাঝে ডিভাইডার আছে না, ওই ডিভাইডারের উপরেও দোকান। কে বসাইলো? এই দোকান থেকে যারা মাল কিনবে তারা কোথায় দাঁড়াবে আমাকে বলেন তো। আমি অনেকে জিজ্ঞেস করেছি যে চাঁদা নেয় কারা, অনেকে কিছু বলে না, অনেকে দলের নাম বলতে চায় না, অনেকে আবার বলে যে আগে ওরা নিত এখন এরা নেয়। আমি কোন দলের নাম বলতে চাই না। আবার অনেকে বলে যে এক সময় আওয়ামী লীগ নিত, আওয়ামী লীগ পালানোর পর এখন পর্যন্ত কেউ আসে না। তো এরকম আছে, সব তো আর মিথ্যা না। কিন্তু এগুলো কেন হবে? পরিবর্তনের বাংলাদেশে এগুলো কেন হবে? দেখুন, গণভোট, জুলাই সনদ, এই গণভোটে না ভোট দেওয়ার জন্য জাতীয় পার্টি ক্যাম্পেইন করতেছে। করতেই পারে, তারা তো স্বৈরাচারের দোষর ছিল, তারা করতে পারে। কিন্তু যেই বিএনপি এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি বেনিফিটেড, সেই বিএনপি যখন গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনারা বলতে পারেন যে ভাই বিএনপি তো বলছে তাদের অবস্থান গণভোটের পক্ষে, তারা হ্যাঁ এর পক্ষে, এটা শুধু মুখে একবার বলছে, কিন্তু বিএনপির কোনো কার্যক্রম আমি এটা দেখি না। তারেক রহমান এ পর্যন্ত 7টা জেলায় নির্বাচনী সফর করেছেন, একটা জেলায় একটা বারের জন্য গণভোটের নামটা পর্যন্ত উচ্চারণ করেননি। জামাত ইসলাম, এনসিপি সহ অন্যান্যরা তারা বলতেছে গণভোটে হ্যাঁ ভোট দিন, সরকার বলতেছে গণভোটে হ্যাঁ ভোট দিন। অনেকে বলতেছে সরকার কিভাবে বলে? সরকার বলতে পারে। ইংল্যান্ডে উদাহরণ আছে, ইংল্যান্ডে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনে, ইংল্যান্ডে স্কটল্যান্ডের স্বাধীনতা নির্বাচনে সরকার সরাসরি একটা পক্ষ নিয়েছে। এটা ওয়েস্টমিনিস্টারিয়ান ডেমোক্রেসিতে আছে, আমি নিজে সাক্ষী, আমি নিজে ভোট দিয়েছি এইসব নির্বাচনে। সুতরাং সরকার এটা করতে পারে, কারণ এটা তো আর কোনো কোন দল ক্ষমতায় আসবে কোন দল না আসবে এবং সরকারের কোনো বেনিফিটের কিছু না। গণভোটে হ্যাঁ জিতলেও সরকার বিদায় নিবে, না জিতলেও বিদায় নিবে। অনেক গুজব টুজব আছে যে সরকার থেকে যাবে, এই করবে সেই করবে, এগুলো কিচ্ছু না। এখন তারেক রহমান এতগুলো জেলা নির্বাচনী প্রচারণা করলেন, একটা জেলায়ও তিনি এই গণভোটের কথা একবারও বললেন না। কেন বললেন না? আওয়ামী লীগকে খুশি করার জন্য? আওয়ামী লীগের ভোটটা খুবই দরকার। যে আওয়ামী লীগ গত 15টা বছর ধরে আপনাকে দেশে আসতে দেয় নাই, আপনার কর্মীদেরকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, সে আওয়ামী লীগের ভোটের জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য আপনি গণভোটের কথা মুখ দিয়ে বলতেছেন না। গণভোটে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি না, গণভোটে দুদকের পরিচালক নিয়োগে রাষ্ট্রপতির সম্মতি লাগবে, গণভোটে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে, বিভিন্ন বিষয়ে আপনারা একমত না। আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনূস যে সংস্কারগুলো করেছেন এগুলো তো ভালোর জন্যই। যদি এগুলো না হয় তাহলে তো হাসিনার মতো আরেকটা স্বৈরাচার জন্ম নেবে। কেন আপনারা এগুলো বিরোধিতা করতেছেন? ভোটের মাঠে নেমে যখন চাঁপাইনবাবগঞ্জের হারুন আওয়ামী লীগের ভোট চায় আওয়ামী লীগের কাছে, বলে যে ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে রক্ষা করবে, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যে হাসিনা আপার কর্মীদেরকে বুক দিয়ে আগলিয়ে রাখবো, যখন বলে যে হাসিনা আপা থাকলে গণতন্ত্র থাকতো, যখন বিএনপি স্থায়ী কমিটির চেয়ারম্যান মেজর হাফিজ তিনি বলেন যে আওয়ামী লীগ নির্বাচনে নাই, এটাকে নির্বাচন লাগে না, তখন আমার আসলেই মনে হয় যে শেখ হাসিনা ঠিকই করেছিল যে এভাবে আপনাদের উপর অত্যাচার করেছিল। এই 15 বছরের অত্যাচার আপনাদের শিক্ষা হয় নাই। যদি আবার কোনোদিন আপনারা
আল্লাহ না করুক এই বিপদে পড়েন, জনগণ আর কোনোদিন আপনার পাশে দাঁড়াবে না। সামান্য কয়টা আওয়ামী লীগের ভোটের জন্য আপনারা যেভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন, আপনারা সুমন রক্তের সঙ্গে বেমানি করতেছেন, আপনারা শহীদ সালাউদ্দিন কাদের সাহেবের সঙ্গে বেমানি করতেছেন, আপনারা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর সঙ্গে বেমানি করতেছেন যারা এই গত 15 বছরে গুম হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। আপনারা ভোলার ছাত্রদলের সেক্রেটারি নুরে আলমের আত্মার সাথে বেমানি করতেছেন। এগুলো জনগণ ভালো চোখে দেখে না। সবাই মিলে জামাত ইসলামের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে ক্রমাগত বদনাম বদনাম বদনাম, জামাতের নারী কর্মীদের গায়ে হাত তোলা, জায়গায় 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 পুরুষ নারীদের গায়ে হাত তুলছে, লাথি মারতেছে, এইসব ছবি সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। আমরা জামাতের কথাও বলি, এই জামাত বলতেছে যে আমাদের নারী কর্মীদের গায়ে হাত তুলতেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই জামাতের অন্তত 2 জন কর্মী 2 বার নারীর গায়ে হাত তুলেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, জামিন হয়েছে, জামাত তাদেরকে ফুলের মালাও দিয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি। আবার ওই দিন দেখলাম জামাতের বরগুনা জেলার একজন সেক্রেটারি জেনারেল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বলেছেন বে, পরের শব্দটা বললাম না, তাকে অবশ্য চাপের মুখে পড়ে বাদ দেওয়া হয়েছে। তো এখন জামাত যে কতটুকু নারীদের সম্মান করে এটার প্রমাণ তাদেরকে আরো বেশি বেশি করে দেখাতে হবে। কিন্তু বিএনপি যেভাবে করতেছে, তারপর জায়গায় জায়গায় হামলা করতেছে, তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে ডিম মেরেছে, এগুলো ভালো লক্ষণ না। এতে জনগণ কিন্তু রাগান্বিত হয় এবং রাগান্বিত হয়ে বিএনপি জনপ্রিয়তা দিন দিন কমে এবং জনগণের ভিতরে উদ্বেগ আরো বাড়ে যখন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা একটি সাক্ষাৎকারে বলেন যে বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। এখন ওই যখন উনি 15 বছর ক্ষমতা ছিল তখন জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল হিসেবে তিনি পেলে পুষে বড় করেছেন। মানে আমি বুঝি না এই মহিলাকে আসলে, মানে কোন মুখে এসব কথাবার্তা বলে, এবং এগুলো বিএনপিকে বলে। কেন বিএনপিকে বলে? কারণ বিএনপির ভিতরেই তারা ওই আবার ফিরে এসে পুনর্বাসিত হয়ে একটা সময় ক্ষমতা দখল করে আবার সেই ভারতের করদ রাজ্য বানানোর চেষ্টা করবে এবং এই বিএনপির মাধ্যমেই চেষ্টা করবে, যেটা ভারতও তাদেরকেই পরামর্শ দিয়েছে। দেখেন না, ওই যে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শৃঙ্গলা তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যদি নির্বাচনে জামাত জিতে তাহলে বুঝবো নির্বাচনে কারচুপি হয়েছে। এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা। মানে নির্বাচনে জামাত জিতলে উনি মনে করবেন কারচুপি হয়েছে, আর বিএনপি জিতলে সুষ্ঠু হয়েছে। তো এদের এই প্ল্যান তো এরা বলতেছে, এবং এই যে বলতেছে এটা কিন্তু বিএনপির জন্য ক্ষতি। বিএনপির এগুলো ডিনাই করা উচিত। বিএনপি মনে করতেছে যে আমাদের আওয়ামী লীগের ভোটটা দরকার, সুতরাং আমাদের এখন চুপ করে থাকতে হবে। কিন্তু এই চুপ করে থাকাটা কিন্তু সমাধান না। যেই দলটা গত 15 বছর ধরে চরম নির্যাতিত, যেই দলের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান বাধ্য হয়ে লন্ডন থাকতে হয়েছে 15টা বছর ধরে, যে দেশ ছেড়ে থাকতে হয়েছে, এত কিছুর পরেও যদি তাদের শিক্ষা না হয় তাহলে আমার আর কিছু বলার নেই। তারপরে কিছু কিছু গণমাধ্যম বিএনপি নির্বাচনী প্রচারণা ওপেনলি করতেছে। অনেকে বলবেন যে হয়তো তাদেরকে টাকা দিচ্ছে প্রচার করার জন্য, হইতে পারে, বাট বেশি বেশি করতেছে। যেমন একটা উদাহরণ দেখায়, ডেইলি সান। এই ডেইলি সানে তারা বিএনপির জন্য এখন পর্যন্ত কন্টেন্ট 53টা করছে, আর জামাতের জন্য মাত্র 3টা কন্টেন্ট করছে, আর মামুনুল হকের একটা এই এসআরআর করে নেই। মানে প্রত্যেকটা মিডিয়া বিএনপি কে বেশি বেশি করে কভার করতেছে, জামাতকে কম করতেছে। সবাই মনে করতেছে যে ক্ষমতা এসে পড়বে। এখন বিএনপি লোকজনের মুখে শুনি যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ, হাসনাত, সার্জিস, ওসমান হাদি এরা বেয়াদব। কিন্তু ভুলে যাবেন না যে এই বেয়াদব গুলোর জন্যই কিন্তু 15 বছরের স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর সঙ্গে আপনারা ছিলেন, কিন্তু ফ্রন্টে ওরা ছিল। এই বেয়াদব গুলোর কারণেই এখন পর্যন্ত আপনারা কেউ গুম হন নাই। এই বেয়াদব গুলোর কারণেই বাক স্বাধীনতা পেয়েছেন, যা খুশি তাই বলতে পারতেছেন। এই বেয়াদব গুলোর কারণেই কিন্তু বেগম জিয়া কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন, এবং এই বেয়াদব গুলোর কারণেই তারেক রহমান তার মায়ের জানাজায় অংশ নিতে পেরেছিলেন। এই বেয়াদব গুলোর কারণেই আমরা প্রবাসীরা প্রথমবারের মতো ভোট দিতে পারতেছি। এই বেয়াদব গুলোর কারণেই ফেব্রুয়ারি নির্বাচনে ওপেন মাইক লাগিয়া প্রচারণা করতে পারতেছি, যেটা 18 নির্বাচনে পারি নাই। কাজেই বিএনপি এবং জামাতকে আহ্বান জানাবো, সংযত হন, কথাবার্তায় সংযত হন, কাজে কর্মে সংযত হন। আজকে যেভাবে জামাতের নারী কর্মীদের প্রতি হামলা আক্রমণ করা হচ্ছে, ঠিক একই ছাত্রলীগ কায়দায় ছাত্রলীগের পোলাপান কিন্তু বিএনপি নারী কর্মীদের উপর এভাবে হামলা করত, প্রচুর হামলা করতো। দেখেছি তো ছাত্রলীগ কি করেছে। সেই একই কায়দায় যদি এভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা করা হয়, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। এগুলো ফৌজদারি অপরাধ। রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা নারীদের উপর কোনোভাবেই সহিংসতা, আক্রমণ, চরিত্র হনন এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখন এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে এখন
এই মুক্ত পরিবেশ বলা হচ্ছে, এখানে যদি বিরোধী মতের উপর এই ধরনের আক্রমণ, সহিংসতা, বিশেষ করে নারীদের উপর যে আক্রমণ করা হয়, তাহলে মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অংশগ্রহণ, সম্মান এবং নিরাপত্তা বজায় থাকবে। আমরা কিভাবে তা আশাবাদী হব? ভয়, অপমান এবং বল প্রয়োগের উপর নির্ভর করে কোন সুস্থ রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে পারে না। যে সংস্কৃতিতে অন্যের প্রতি সম্মান দেখানো হয় না, সে সংস্কৃতিতে কোনো সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারে না। একটি ন্যায়ভিত্তিক, স্থিতিশীল গণতান্ত্রিক সমাজ গড়তে সবার প্রতি সবার সম্মান দেখাতে হবে, বিশেষ করে নারীদের প্রতি। নারীদের নিরাপত্তা, মর্যাদা, অধিকার নিশ্চিত করতে হবে। হুমকি, আক্রমণ এবং অপপ্রচার রাজনীতি এখনই বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার এই মুহূর্তের যে উপলব্ধি, যে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের রাজনীতির জন্য দুই দলই একে অপরকে ছাড়া এই মুহূর্তে আর অন্য কিছু সম্ভব নয়, সেটাই যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই আমাদের আশা জাগা নিয়ে কিছু থেকে যায় অন্তত। এবং বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের উপরে যে 21শে আগস্টের বর্বরতম হত্যাকাণ্ড বা বর্বরচিত হামলা, অথবা আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়াকে তুচ্ছ কোনো মামলায় দীর্ঘদিন কারা অন্তরীণ করে রাখা, অথবা তারেক রহমানকে দেশের মাটিতে ফিরতে না দেওয়া, এই সব কিছু কি সবার কাছে, দুই দলের কাছেই নতুন কোনো উপলব্ধি জন্ম দিচ্ছে? এই প্রশ্ন আসতেই পারে। তার কারণ বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে যে মনোভাব আমরা সাম্প্রতিক সময় দেখছি, অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির প্রতি যে একটা বন্ধুত্বসুলভ মনোভঙ্গি, সেটি নিশ্চয়ই আমাদেরকে আশান্বিত করে তোলে। শেখ হাসিনা ভারতের জি নেটওয়ার্ক গ্রুপের অন্যতম গণমাধ্যম সহযোগী প্রকাশনা WION এর কাছে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন। সেখানে মোটামুটি তেমন ইঙ্গিতই তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তার কাছে বেশ কিছু বিষয়ে জানতে চাওয়া হয়েছিল এবং তার সে উত্তরের মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট, সাংবিধানিক শাসন ব্যবস্থার পুনরুত্থান, অর্থনীতি পুনরুজ্জীবিত করা, সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিষয়গুলো নিয়ে অনেক অনেক বক্তব্য উঠে এসেছে। তার কাছে দ্বিতীয় যে প্রধান প্রশ্নটি ছিল জি নেটওয়ার্ক গ্রুপের পক্ষ থেকে, যে তারেক রহমান এবং বিএনপি কি আপনার কাছে বিশ্বাসযোগ্য? শেখ হাসিনা কি বলছেন? তার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। তিনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সংসদীয় বিরোধী হিসেবে দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা যখন শাসন করেছি তারা আমাদের বিরোধিতা করেছে, আবার যখন বিএনপি শাসন করেছে আওয়ামী লীগ বিরোধিতা করেছে। গণতন্ত্রে এভাবেই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কাজ করে যাওয়া উচিত। একটি শক্তিশালী সুস্থ বিরোধী দল শাসন ব্যবস্থাকেই শক্তিশালী করে। খুবই যৌক্তিক কথা। এখন এই বিষয়গুলো দু দলের মধ্যেই সত্যি যদি উপলব্ধি হয়, নিশ্চয়ই সেটা আমাদের জন্য শুভকর। তিনি বলছেন, তবে আমাদের এই তথ্য ভুলে যাওয়া উচিত নয় যে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তারেক রহমান লন্ডনে দীর্ঘ 17 বছর নির্বাসনে কাটিয়েছেন। নেতৃত্বের জন্য যে জবাবদিহিতা এবং সশরীরে মানুষের কাছে উপস্থিতির প্রয়োজন, সেটি তো বিদেশে বসে থেকেই শুধুমাত্র নির্দেশ দিলেই দল চলতে পারে না, এটা গণতন্ত্র হয় না। এই বক্তব্য অনেকেই আপত্তি জানাতে পারেন। আমার মনে হয় যে এই মুহূর্তে এই কথাগুলো না বলাই ভালো ছিল। তিনি বলছেন, আবার পরিস্থিতি অনুকূলে এলেই হঠাৎ করে দেশে ফিরে আসা, এগুলো শুভ লক্ষণ নয়। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলছেন ওই একই প্রশ্ন উত্তরে যে, আমার আরো উদ্বেগের বিষয় হলো বিএনপি যখন স্বল্প মেয়াদী স্বার্থে চরমপন্থীদের সাথে জোট বাঁধতে চায় বা জোট বাঁধার রেকর্ড আছে, এটিও নিশ্চয়ই অস্বীকার করার কোনো উপায় নেই যে জামাতের সাথে জোট বেঁধে 2001 সালে যে সরকার গঠন করেছিল 4 দলীয় জোট সরকার, এটা নিশ্চয়ই বিএনপির মধ্যেই অসংখ্য নেতাকর্মী এখনো মানতে পারেন না। এবং যেই কথাগুলো এখন বিএনপির পক্ষ থেকেই শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তি কারা ছিল, কারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল, যাও শেখ হাসিনা বলছেন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কর্মীরা ভোটারদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছে, সহিংসতার হুমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এটি গণতন্ত্র নয়, এটি জবরদস্তি। এবং তিনি
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন, তিনি বলছেন যে যদি বিএনপি পরবর্তী সরকার গঠন করে তাহলে আমি তাদের আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাধ্যমে আমাদেরকে বৈধ বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিয়ে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করব। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ মোটেই কার্যকর নয়। তিনি আসলে এটি কোন আঙ্গিকে বলেছেন এটি একটু ভেবে দেখার বিষয়। এই বিষয়টি আমাকেও বেশ ভাবাচ্ছে, আসলে তিনি কি বলতে চেয়েছেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে কি আমরা ধরে নেব যে আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিত হয়ে উঠেছে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে 12 তারিখে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করছে, আওয়ামী লীগের আর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই এই নির্বাচনে অংশগ্রহণের? এবং এই প্রশ্নগুলো যদি ওঠে তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এর কোনোটির সদুত্তর বা নিশ্চিত করে ডেফিনেট করে কিছু আমরা বলতে পারবো না। তার কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটি তুলে নেওয়া হয়তো সম্ভব হবে, কিন্তু শেখ হাসিনা বিরোধী দলে বসতে চাই বা আওয়ামী লীগ বিরোধী দলে বসতে চাই সংসদে, এটি কিভাবে সম্ভব? আবার তার এই কথার মধ্যে দিয়ে কি আমরা ধরে নেব যে আসলে এই নির্বাচনটি হচ্ছে না, শিডিউল পিছিয়ে যেতে পারে, সেক্ষেত্রে নতুন যে শিডিউল পড়বে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের সুবিধা সুযোগ রয়েছে? আবার সেটিও তো সম্ভব নয় যে তখন তো ওই নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করবে কিভাবে। বেশ জটিল মনে হয়েছে তার এই ইঙ্গিতগুলোকে। তবে এই দেশে যে আওয়ামী লীগ এবং বিএনপিকেই মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা থেকে রাজনীতি করতে হবে, সেই মেসেজটি আমরা দুই দলের পক্ষ থেকে মোটামুটি পাচ্ছি। তার কারণ এর আগের দিন আমি আপনাদেরকে জানিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন যে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার একটি নির্বাচনী প্রচারণায় যে কথাগুলো বলেছেন তা আরেকটু মনে করিয়ে দিই আপনাদেরকে। তিনি বলেছেন যে নৌকার যিনি কাণ্ডারি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদেরও বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। খুবই সিগনিফিক্যান্ট কথা। এবং এই জায়গা থেকেও আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এখন যা বলছেন বা বিএনপি এখন যা বলছে আওয়ামী লীগ সম্পর্কে, সেগুলো কি সত্যি আওয়ামী লীগের এক ধরনের শূন্যতা অনুভব করছে দলটি, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য একটা সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছেন আওয়ামী লীগের ভোটারদের মধ্যে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এলেন, তিনি শোক জানিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে। সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার কাছে। প্রশ্নটি ছিল এরকম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন, বিএনপি এবং ভারতের সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? খুব টেকনিক্যালি আনসার দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলছেন এটি একটা প্রতিবেশী রাষ্ট্রের সাবেক সরকার প্রধানের প্রতি ভারতের কূটনৈতিক সৌজন্যতা এবং বিষয়টি অবশ্যই শ্রদ্ধার। রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য এবং জাতির প্রতি তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ। তবে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত রয়েছে। ভারত বাংলাদেশে এমন একটি নির্ভরযোগ্য অংশীদার চায় যে স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, প্রতিশ্রুতিকে সম্মান করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে পারে। খুবই টেকনিক্যাল অ্যান্সার, এবং হয়তো তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভারতের কাছে এখনো 1 নম্বর বিশ্বাসযোগ্য দল আওয়ামী লীগই। আরেকটি প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ যে আপনার দলকে কিভাবে পুনর্গঠন করতে চাইছেন, আপনার দলের মধ্যে নতুন প্রজন্মের ভূমিকা কি হবে। এই প্রশ্নের উত্তরও সরাসরি দেননি শেখ হাসিনা। নেতৃত্বে কারা আসছে সে সম্পর্কেও কোনো ধরনের ইঙ্গিত দেননি, শুধু নতুন নেতৃত্বের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন তরুণ প্রজন্মের মধ্য থেকে। তিনি বলছেন আওয়ামী লীগ কখনো একটি পরিবারের অন্তর্ভুক্ত ছিল না বা একটি পারিবারিক দল ছিল না, এটি লক্ষ লক্ষ বাংলাদেশির অন্তর্ভুক্তি
যারা গণতন্ত্র, স্বাধীনতা এবং 1971 সালের মূল্যবোধে বিশ্বাসী। আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা প্রতিটি প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করতে পারে, যারা শহর ও গ্রামাঞ্চলের তরুণদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো বোঝেন, যারা আমাদের দলের নীতিগুলোকে সম্মান করে এবং ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এবং আওয়ামী লীগ সরকারের যে অর্জন তা কখনোই একার ছিল না, এটি কোনো ব্যক্তির উপর নির্ভর ছিল না, দলের অসংখ্য নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের মাধ্যমেই সেটি অর্জিত হয়েছে, তাদের আস্থার কারণে। এবং নতুন দল মানে দলের পুনর্গঠন বিষয়ে আরো একটি কথা বলেছেন, যখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হচ্ছে, নির্বিচারে নির্যাতন করা হচ্ছে, সেই অবস্থায় দল পুনর্গঠন করাটা বা রিস্ট্রাকচার, নতুন কমিটি দেওয়ার বিষয়টি সম্ভবত তিনি বুঝিয়েছেন, সেটি আসলে অতটা সহজ নয়। তবে এই সাক্ষাৎকারে সব মিলিয়ে বিএনপির প্রতি যেই উপলব্ধি আওয়ামী লীগের, সেটিকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে আমরা মন্তব্য করতেই পারি। এবং রাজনৈতিক সমীকরণও দুই দলের যে নতুন ভাবনা চিন্তা, একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ প্রদর্শনের বিষয় আমরা দেখছি, নিঃসন্দেহে অনেক রাজনৈতিক হিসাব পরিবর্তন করে ফেলতে পারে।